বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত 11 দলীয় নেতৃবৃন্দ এবং সামনে ভবিষ্ঠ অত্র এলাকার সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা অনেকক্ষণ থেকে কথা শুনছেন, আমি খুব বেশি সময় নেব না। প্রথমে যদি সমস্যাগুলোর কথা বলি, যেগুলো সমস্যাগুলো শুনলাম, ঢাকা শহরে প্রায় এলাকাতেই এই জাতীয় সমস্যাগুলো আছে কমন। তবে একথা সঠিক যে পল্লবী এবং এই রূপনগরে হয়তো এর এই সংকটের তীব্রতা একটু বেশি। আমরা যতটুকু জানি, পল্লবী মানে এটা ওই পুলিশদের রিপোর্ট আর কি, ঢাকা শহরের মধ্যে পল্লবী হচ্ছে সবচেয়ে অপরাধ প্রবণ এলাকা। সেটা হলো মাদক ব্যবসা, তারপরে খুন খারাপি বা কিছু গ্যাং, যেগুলো বললেন আর কি, সব অপরাধের কথা। তো আমাদের এই সবগুলো সৃষ্টি হয়েছে বিগত ফেসিবাদী সরকারের আমলে। মানে যত দিন গেছে, আমরা স্বাধীনতার পর থেকে দেখেছি, যত দিন গেছে তত এইগুলোর মাত্রা বৃদ্ধি পেয়েছে। মানে এক সরকারের গেছে, পরবর্তী সরকারের আমলে এসে বা পরবর্তী শাসক গোষ্ঠীর আমলে এসে তীব্রতা বাড়ছে এবং ধাপে ধাপে বাড়তে বাড়তে এখন এমন একটা পর্যায়ে এসে গেছে যে রাস্তাঘাট যে তৈরি করা হয়েছে, সেটা কি মানুষ চলাচলের জন্য না দোকান বসায় ব্যবসা করার জন্য, এটা নিয়েও মাঝে মধ্যে কনফিউশন সৃষ্টি হয়। মানে ঢাকা শহরে এই পল্লবী রূপনগরের মধ্যে এমন কিছু রাস্তা আছে, রাস্তার উপরে এত বেশি দোকানপাট। তো এগুলোর পিছনে এখানেই কথা আসছে যে এগুলোর পিছনে তো কারণ আছে, এবং কারণটা খুবই সুস্পষ্ট। এই সামাজিক অপরাধগুলো সাধারণত স্থানীয় নেতৃবৃন্দ, বিশেষ করে শাসক দলের নেতৃবৃন্দের দ্বারা, তাদের পৃষ্ঠপোষকতায় এগুলো সমাজে টিকে থাকে। এই কিশোর গ্যাং বলি, তারপরে মাদক ব্যবসা বলি, অথবা এই যে পানি গ্যাসের সমস্যার কথা বলে, এগুলোর পিছনেও কিন্তু এই সমস্যাগুলো আছে। মানে এগুলো হয়তো অবৈধভাবে কোথাও লাইন দিয়েছে, মানে নিয়ম বহির্ভূত কাজ আছে। যদি সবকিছু নিয়ম মাফিক হয়, তাহলে সবকিছু নিয়ম মাফিক হলে কোথাও সমস্যা হওয়ার কথা নয়। এখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে যে 11 দলীয় জোট, আমরা যে আমাদের যে কর্মসূচি বা আমাদের যে ইশতেহার, সামগ্রিকভাবে দেশ নিয়ে যে আমাদের ভাবনা, সেটা হচ্ছে আমরা এই যে বিষয়গুলো নিয়ে আমরা সমস্যা ফেস করতেছি, এগুলো হচ্ছে দুঃশাসনের ফসল। এগুলো হচ্ছে দুঃশাসনের ফসল বা ফল। আমরা সামগ্রিকভাবে দেশের শাসন ব্যবস্থায় সংস্কার সাধন করে আমরা দেশে সুশাসন প্রতিষ্ঠিত করতে চাই। দেশে সুশাসন প্রতিষ্ঠিত হলে এই জাতীয় সমস্যাগুলো, বিশেষ করে সামাজিক অপরাধগুলো থাকবে না। অবৈধ কানেকশনের ব্যাপার যদি না থাকে, আবাসিক লাইন থেকে যদি বাণিজ্যিক লাইন দেওয়ার মতো ঘটনা না ঘটে, অথবা অনেক লাইন আছে গ্যাসের, বিদ্যুতের, যেটা হয়তো কর্তৃপক্ষ জানেই না, এগুলো মাসের পর মাস, বছরের পর বছর চলছে। তারা তো যতগুলো কানেকশন দেয় সেই হিসাব করে সাপ্লাই আসে। তো এখন যদি সুশাসন কায়েম করা যায়, তাহলে আশা করা যায় যে এই বিষয়গুলো, এই সমস্যাগুলোর কমবে, সমাধান হবে, কমতে থাকবে। এখন সুশাসন কি কায়েম করা সম্ভব বাংলাদেশে? কি করতে হবে? আমাদেরকে
সৎ সৎ নেতৃত্বকে ক্ষমতায় পাঠাইতে হবে। আমরা অতীতে যে সরকারগুলো দেখেছি, প্রত্যেকটা সরকার, এক সরকার বিদায় হলে পরবর্তী সরকারের আমলে তারা দুর্নীতি দমন কমিশনের দ্বারা মামলায় আক্রান্ত হয়, তারা মামলার সম্মুখীন হয়। এই যে বিগত সরকারের মন্ত্রীরা, কর্তা ব্যক্তিরা যারা এখন জেলে আছে, এরা কি সবাই রাজনৈতিক অপরাধের কারণে আছে? না, এগুলো তারা অন্যায় করেছে, লুটপাট করেছে, চুরিচামারি করেছে, নিয়ম বহির্ভূত কাজ করেছে, সেই জন্য তারা এই শাস্তির সম্মুখীন হচ্ছে। যদি নিয়মতান্ত্রিক উপায়ে সমাজ পরিচালিত হয়, দেশ পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে দেশের উন্নয়ন হতে বাধ্য, দেশে শান্তি শৃঙ্খলা আসতে বাধ্য। এই জন্য আমরা এই অতীতের যত অব্যবস্থাপনা, এর পিছনে যদি কারণ খুঁজি আমরা একটাই, সেটা হচ্ছে নেতৃত্বের অসততা। যারা ক্ষমতায় এসছে, এবার সরকারি কর্মকর্তারা সহ যারা ক্ষমতায় এসছে, ক্ষমতায় আসার পরই তারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে, তারা স্বজনপ্রীতি করেছে, তারা দুর্নীতি করেছে। একটা মানুষের খেতে যদি 10 টাকা লাগে, তারা 1000 টাকা চুরি করার চেষ্টা করছে, টাকা পয়সা বাইরে পাঠিয়েছে, বাইরে বেগম পাড়া করেছে, নিজের সন্তানদেরকে, অনেকে এমনও আমরা আছে, এখনো আছে, যে স্ত্রী সন্তানদেরকে বছর পর বছর উন্নত বিশ্বে রেখে লেখাপড়া করায়, সেখানে সম্পদ, এখান থেকে টাকা পয়সা নিয়ে সেখানে ভোগ করে, নিজেরা কষ্ট করে থাকে। এই যে একটা মানসিকতা, মানে মানুষের চাহিদা এত বেড়ে গেছে। আমরা এক সময় শুনতাম যে এত লাখ টাকা চুরি করছে, বা বড় জোর কোটি, 1 কোটি 2 কোটি, আর এখন হলো শত কোটি, হাজার কোটি। যে অপরাধীগুলো বিচার হচ্ছে, তাদের চুরি চামারির পরিমাণ হচ্ছে শত কোটি, হাজার কোটি টাকা। তো সৎ নেতৃত্ব যদি কায়েম হয় এবং দেশ যদি সুশাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের এই সমস্যাগুলো থাকবে না। শিক্ষা ব্যবস্থার ব্যাপারে আমাদের মুদাচ্ছির ভাই, উনি নিজে শিক্ষক মানুষ, উনি জানে যে আমরা এই স্বাধীনতার পর থেকে একাধিক শিক্ষা কমিশন গঠিত হয়েছে, কিন্তু কোনো শিক্ষা কমিশনের রিপোর্ট পরিপূর্ণরূপে বাস্তবায়ন হয় নাই, প্রকাশ হয় নাই, বা বাস্তবায়ন হয় নাই। যে কারণে আমাদের শিক্ষা ব্যবস্থার যে উন্নয়নের প্রয়োজন ছিল, উন্নয়ন না হয়ে বরং ক্রমান্বয়ে অবনতি হতে হতে এমন একটা পর্যায়ে চলে এসেছে যে আমরা যারা সংগতিপন্ন লোক, তারা তাদের সন্তানদের কাছে দেশে লেখাপড়াই করে না, তারা দেশের বাইরে চলে যায়। যাদের টাকা পয়সা আছে তারা বাইরে যায়, যাদের টাকা পয়সার সমস্যা আছে তাদের বাচ্চারা এখানে পড়ে। তো আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা একটা স্থায়ী কমিশন করব। আমাদের এই কয়েকদিন আগে পলিসি প্রেজেন্টেশন হয়েছে। আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা কিভাবে গুড গভর্নেন্স, সুশাসন প্রতিষ্ঠিত করব, তার উপরে একটা প্রেজেন্টেশন হয়েছে। দেশি বিদেশি কূটনীতিকরা ছিলেন, সাংবাদিকরা ছিলেন, দেশের বরেণ্য বুদ্ধিজীবী ব্যক্তিরা ছিলেন। বাংলাদেশ জামায়াত ইসলামের আয়োজনটা হয়েছিল, আমিও ছিলাম সেখানে, আমরাও ছিলাম। তো আমাদের একটা স্থায়ী শিক্ষা কমিশন আমরা করব। স্থায়ী শিক্ষা কমিশনের কাজই হবে নিয়ম, মানে রেগুলার বেসিসে রিভিউ করে যাতে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করা যায়। এর মধ্যে শর্ট টার্ম বেসিসে কিছু দ্রুত পদক্ষেপ নিতে হবে। যেমন উনি একটা কথা বলছে যে সিংহভাগ লেখালেখি ছিল দাদাদের লেখা হলে দোষ নাই, দাদা হলেই যে খারাপ হবে তা না, কিন্তু এগুলোর মধ্যে আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতির পরিপন্থী কথাবার্তা ছিল। আমি কি বুঝাতে পেরেছি? 90, 92, 95 ভাগ শতকরা মুসলমানের দেশে যে শিক্ষা ব্যবস্থা, সেখানে বাচ্চাদেরকে কি শিখাতে হবে? মুসলমানরা যে আলাদা আলাদা, আমাদের একটা ধর্ম আছে, আমাদের কৃষ্টি আছে, কালচার আছে, অত্যন্ত সমৃদ্ধ ইতিহাস আছে, সেগুলো তো শেখাতে হবে। মানুষ হিসেবে সে পৃথিবীতে কেন আসছে, এখানে তার কি করণীয়, এই পৃথিবীর জীবন কি, শেষ জীবন কিনা,
যদি শেষ জীবন না হয় তাহলে পরবর্তীতে কি হবে, বিচারের সম্মুখীন হতে হবে। এই যে জীবনের মৌলিক বিষয়গুলো, মৌলিক প্রশ্নগুলো, এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ছিল না। টোটালি একটা ধর্ম বিবর্তিত শিক্ষা ব্যবস্থা রূপান্তর করে ফেলেছিল। এই বিষয়গুলো সংস্কার করতে হবে। আমরা এমনভাবে শিক্ষা ব্যবস্থাকে সাজাবো যাতে আমাদের সন্তানরা আমাদের ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যে সংস্কৃতি, যে লেখাপড়া, তার মধ্য দিয়ে বড় হয়ে ওঠে। এখন আমি সুশাসনের কথা বলি। সুশাসনের প্রয়োজনে এই আমাদের সামনে যে ভোট আছে, এই ভোটের মধ্য দিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সুশাসন কায়েম করতে চাই কিনা। ফ্যাসিবাদী আমলের যে দুঃশাসন, তার বিরুদ্ধে যে আমরা আন্দোলন করেছিলাম ছাত্র জনতার কিছু দাবি ছিল না? কি দাবি ছিল? জাস্টিস করতে গেলে শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। একদলীয় বা পরিবারতান্ত্রিক শাসন থাকলে কখনো সুশাসন হয় না। যাতে স্থায়ীভাবে সুশাসন কায়েম হয়, নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়, এই জন্য রাজনৈতিক দলগুলো সহ সরকার বসে একটা সনদ তৈরি করছে, জুলাই সনদ। এটা আমরা জানি তো। আগামী সংসদ নির্বাচনের পরে এই জুলাই সনদের ভিত্তিতে শাসন ব্যবস্থার সংস্কার করতে হবে। কিন্তু তার পূর্বে আমাদেরকে জুলাই সনদকে পাশ করাতে হবে। যদি আমরা এটা সংবিধানের অন্তর্ভুক্ত করতে চাই, সেক্ষেত্রে জনগণ দ্বারা এই জুলাই সনদ সমর্থিত হতে হবে। এই জন্য আগামী যে নির্বাচন হবে 12 তারিখে, দুইটা ভোট আছে। একটা গণভোট আর একটা হচ্ছে সংসদ সদস্য নির্বাচনের জন্য ভোট। গণভোটের ক্ষেত্রে আমাদেরকে হা ভোট দিতে হবে। হা ভোট দিলে এটা আইনি মর্যাদা পাবে। পরবর্তীকালে যদি আপনারা এই জুলাই সনদের পক্ষের শক্তি 11 দলীয় জোটকে সংসদে পাঠাতে পারেন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তাহলে এই জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংশোধন হবে এবং শাসনতান্ত্রিক কাঠামোর পরিবর্তন হবে, যার ফলশ্রুতিতে দেশে সুশাসন কায়েম হবে। এবং সুশাসন হলে কি হবে, একটা প্রশ্ন আছে না? সুশাসনটার লক্ষণ কি? সুশাসন হলো সবকিছু নিয়মতান্ত্রিকভাবে হবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করবে, কেউ দুর্নীতি করে পার পাবে না, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে। এই সংস্থাগুলো সেভাবেই গঠন করার ব্যবস্থা করা হয়েছে জুলাই সনদের মধ্যে। যদি এই সংস্থাগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে, নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে কাজ করে, প্রতি 5 বছর পর পর শাসনতান্ত্রিক পদ্ধতিতে বা সংবিধানের আলোকে নির্বাচন করতে পারে, দেশের মানুষের ক্ষমতায়ন হবে, দেশের মানুষ ক্ষমতা প্রয়োগ করতে পারবে। তারা যদি একটা দলকে দেখে তারা ভালো করছে না, 5 বছর পর তাদেরকে সরাই দেবে। যদি দেখে ভালো করছে, তাদেরকে রেখে দেবে। এই নিয়মতান্ত্রিক ভাবে যদি সরকার পরিবর্তন হয় এবং সরকার পরিচালিত হয়, তাহলে আশা করা যায় যে অল্প দিনের মধ্যে আমাদের দেশও উন্নত বিশ্বের একটা দেশের মতো একটি দেশ হবে। তাহলে আমাদের করণীয় হলো আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে আমরা জুলাই সনদের পক্ষে একটা হা ভোট দেব। ঠিক আছে তো? জুলাই সনদের পক্ষে আমরা একটা হা ভোট দেব এবং জুলাই সনদের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি কারা, এটাকে আমরা জানি। আমরা জানি যারা জুলাই সনদের সংস্কারের ধারাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, আপত্তি দিয়ে রাখছে, ওরা যদি কোনো কারণে সংসদে যায়, ওরা কিন্তু এই জুলাই সনদের ভিত্তিতে শাসন ব্যবস্থার পরিবর্তন করবে না। কেননা ওরাও ওই যে বিগত ফ্যাসিবাদী সরকারের মতোই ওই ফ্যাসিবাদ পছন্দ করে। ফ্যাসিবাদ পছন্দ করে জন্য ওরা পদে পদে বিভিন্ন সময় বাধা দিয়েছে।
এবং ওরা জুলাই সনদে নোট অফ ডিসেন্ট দিয়েছে। কাজে জুলাই সনদের পক্ষে শক্তি আর বিপক্ষের শক্তি চিনতে খুব একটা কষ্ট হয় না। আমরা জুলাই সনদের পক্ষে শক্তিকে ভোট দেব, যাতে ভবিষ্যতে একটা সুশাসন কায়েম হয়। পরিশেষে 12 তারিখে আমরা ভোট দেব ইনশাআল্লাহ। সকাল সকাল যে কেন্দ্রে ভোট দিয়ে কি বাসায় চলে এসে ঘুমাবো? কি করব? কেন? যাতে নিজের ভোট নিজে দেব, দেখে শুনে ভালো লোককে দেব এবং ফলাফলটাও নিজ হাতে নেব। বুঝতে পেরেছেন? পাহারা দিতে হবে। যদি কোনো অপশক্তি, ওই যে এক ভাই বললেন যে আমাদের যারা প্রতিপক্ষ তারা বিশাল শক্তি দিয়ে উত্থান হচ্ছে, জনতার শক্তির চেয়ে কারো বড় শক্তি আছে? জনতা ইচ্ছে করলে ফু দিয়ে এগুলোকে উড়িয়ে দিতে পারে, যেভাবে শেখ হাসিনাকে এই দেশ থেকে ফু দিয়ে বিতাড়িত করা হয়েছে। তাহলে আমরা কেন্দ্র পাহারা দেব, আমরা আমাদের ফলাফল বুঝে নেব এবং তারপরে কেন্দ্র ছাড়বো। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, সহায়তা করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মা বোনদের জন্য কি করবেন একটু বলে দাও। আমাদের মা বোন অনেকে ভোটার আছে, ওনাদের জন্য কি করবেন একটু বলে দাও। আচ্ছা, আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের মা বোনদের জন্য স্পেশাল প্যাকেজ আছে। আমরা অনেকে বলে যে এই অমুক নারী বান্ধব। নারী বান্ধব মানে কি? নারীকে বন্ধু বন্ধু মনে করে, বন্ধুর মতো ইয়া করে। আমরা নারীদেরকে বন্ধু মনে করি না, আমরা কি মনে করি? মা এবং বোন। তাদেরকে আমরা সম্মানের জায়গায় রাখি। আপনার বোনও আমার বোন, আমার বোনও আপনার বোন। এইভাবে যদি সকলে আমরা দেখি, তাহলে তারা তো এমনিতে মর্যাদার আসনে আসীন হয়ে যাবে। আমির জামাত যেটা বলছে, বিশেষ করে মাতৃত্বকালীন সময়কে সুযোগ সুবিধা, কর্মঘণ্টা থেকে শুরু করে এইটা কমিয়ে দেওয়া হবে। 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টার কথা বলা হয়েছে। বাট এগুলো নিয়ে বিস্তারিত আরো ক্ষমতায় গেলে বিস্তারিত চিন্তা ভাবনা করে এগুলো নির্ধারণ করা হবে। তবে এক কথাই বলতে পারি এটুকু, ইসলাম যেভাবে নারীদেরকে মর্যাদা দিয়েছে, আমরা ওইভাবে নারীদেরকে মর্যাদার আসনে সমাসীন করব। আর কোনো প্রশ্ন আছে কারো? তো ঠিক আছে, আমার বক্তব্য আমি শেষ করে ফেলছি। ইনশাআল্লাহ ভোটের দিন দেখা হবে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামকে ধারণ করে আমরা আপনাদের সব সময় পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। 12 তারিখে নির্দ্বিধায় ভোট দিতে যাবেন, কোন ধরনের হেজিটেশন ফিল করবেন না। ভাই যেটা বলছেন, আমার ভোট আমি দিব, এটা রেজাল্ট নিয়ে আমি ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।